বলছে মানে আমার সারা শরীর এখনই কাঁটা দিচ্ছে, আমি তোমাদের বলবো কি। তার উপর জানলায় এত ছোট ছোট গ্রিল করা, এত ছোট ছোট, যেখান থেকে তিনটা ড্রাইভার বলে হান্টেড চার্চের। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। আর আজকে কিন্তু দুটো ঘটনাই গা কাটা দিয়ে উঠবে বলতে পারি। তো চলো আজকের ঘটনা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ঘটনাটা ভালো করে দুটো ঘটনা শোনো। আর কথা দিতে পারি আজকের ঘটনা ছেড়ে কেউ উঠতে পারবে না। হ্যাঁ, তার আগে আমি বলবো, আমাকে দুদিন আগে একটি বড়ু বলেছিল, দিদি ভাই আমার নামটা প্লিজ নিও। আচ্ছা, বোনের নামটা আমি নিচ্ছি। ওর নাম হচ্ছে ময়না নাথ। তো আশা করি বোন আজকে শুনবে অবশ্যই। তো আমি নামটা বোনের নিলাম। এবার কিন্তু সোজা যাব ঘটনায়, একদম সময় নষ্ট করব না। প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিন। প্রথম ঘটনাটা আমাদের কল্যাণী হসপিটাল থেকে আসে। হ্যাঁ, আমাদের কল্যাণীতে হসপিটাল আছে, যে হসপিটালে আজ থেকে প্রায় 7 বছর আগে আমাদের এক বোনের ডেলিভারি হওয়ার সময় একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা বোন আজও বলতে গেলে তার সারা শরীর কাঁপে। আজকে সেই ঘটনাটা প্রথম বলবো, দেন পরের ঘটনা থাকবে, সেটা হচ্ছে তোমাদের সব থেকে মনের পছন্দের, তোমরা আমাকে রিকোয়েস্ট করো, সেটা হচ্ছে ডাউহিল। কার্শিয়াংয়ের ডাউহিল থেকে যে ঘটনাটা, তার ফুটেজও আছে। সাথে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আমি সবকিছু একদম গুছিয়ে নিয়ে বসেছি। পুরো ঘটনাটা শোনো। তা চলো প্রথমে কল্যাণী আমাদের যে হসপিটাল, সেই হসপিটালের প্রথম ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বোনের নাম আমি একটু এখানে দিচ্ছি, কারণ ও বলেছে ওর নামটা হাইট রাখতে, যার জন্য আমি ওকে একটা নাম দিলাম। ওর নাম হচ্ছে রুমা। তো আমাদের রুমা বলে যে দিদি ভাই, আজ থেকে 7 বছর আগে আমার যখন ডেলিভারি হবে, তখন আমি একটি নার্সিং হোমে ভর্তি হই। আমার সেরকম অবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমাকে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে কল্যাণী হাসপাতালে। এবার ওখানে আমাকে যখন দেওয়া হয়, আমার যখন বেবি হয়, বেবি হওয়ার পর আমার বেবি কিন্তু সিজারে হয়। আমার বেবি পুরো পুষ্ট হয়নি, ও 7 মাসেই ভূমিষ্ঠ হয়ে যায়। তো 7 মাসে ভূমিষ্ঠ হয়, ওর যে ওয়েট, শরীরের ওয়েটটা খুব কম ছিল, ও হয়েছিল 1 কেজি 250। তা বুঝতেই পারছো, 7 মাসের একটা ভূমিষ্ঠ হয়নি বাচ্চাটি, তার মধ্যে ওর কিন্তু ওয়েট অনেকটা কম। এবার আমরা সবাই জানি, ডাক্তাররা কিন্তু যে বাচ্চাগুলো মানে 10 মাস 10 দিনের আগে যদি মায়ের গর্ভ থেকে সে পৃথিবীর আলো দেখার জন্য তাড়াতাড়ি ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে পারে কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু পুষ্ট হয় না, আর তাদেরকে কিন্তু আইসিইউতে রাখা হয়। আমাদের বোন বলে যে দিদি ভাই, তুমি বিশ্বাস করো, যে কল্যাণী হাসপাতালের কথা বলছি, সেই হাসপাতালের একদম 3 তলায় যে লেডিস ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, যেখানে মহিলারা থাকে, ওখানে কিন্তু আইসিইউ আছে। আর ঘটনাটা হচ্ছে আইসিইউ, আর ঠিক ওই আইসিইউর পাশে রয়েছে লেডিস একটা টয়লেট। যদিও ওই টয়লেটটা কিন্তু সেরকম ভাবে কোনো পেশেন্ট ব্যবহার করে না, তবুও পেশেন্টরা রাত বিরতে চলে যায় ওখানে। এবার ঘটনাটা বিস্তারিত বলি। আমাদের বোন বলে দিদি ভাই, আমার বাচ্চাটা সিজার করে হয়, প্রথম ছেলে। তো আমার ছেলে হয় যখন, তখন ডাক্তার আমাকে বলল যে তোমার বাচ্চা 7 মাসে যখন হয়ে গেছে, আর ওর মানে ওয়েটটা খুবই কম, তার জন্য ওকে প্রায় 2 মাস মতো আইসিইউতে রাখতে হবে। তার জন্য মাকে থাকতে হবে, আর মায়ের সাথে আর একজনকে বাড়ির মহিলা থাকতে হবে। তো আমাদের বোন বলে দিদি ভাই, আমি ছিলাম আমার বাচ্চার জন্য, আর আমার জন্য ছিল হচ্ছে আমার মা। এবার ওইখানে যে আমার বাচ্চাটি ছিল, ওই কল্যাণী 3 তলায় আইসিইউ রুমে, তো তার পাশে আমাদের একটি থাকার মতো জায়গা দেওয়া হয়, আমরা ওখানেই থাকতাম। এবার সব থেকে বড় কথা হচ্ছে, আমি তো বেডে থাকতাম, কিন্তু আমার মা থাকতো ওখানে, হসপিটালের মধ্যেই আমার মা থাকতো রাত দিন। এবার ঘটনাটা ঘটে আইসিইউতে, রাতের বেলা সব বাচ্চারা যখন ঘুমায়, তখন বাচ্চাদের কান্নার শব্দ পায়। তা বোন
শুধু একা না, ডেলিভারি হয়েছে ওরকম অনেকেই রয়েছে ওখানে, প্রায় 7-8 জন সেদিন ডেলিভারি হয়েছে। তার মধ্যে আরেকটি মেয়ে যার সাথে আমাদের এই বোনের খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো তার নামটাও আমাকে বলেছে, এখানে আমি তার নামও নেব না। তো সেই বোনটাকে বলে যে এই চলো না, দেখো আইসিইউতে বাচ্চা কাঁদছে, মনে হয় তোমার, না হইলে আমার মনে হয় ছেলেটা কাঁদছে। তো সেখানে তো মায়ের যাবার পারমিশন সব সময় আছে, যেহেতু আইসিইউতে তার বাচ্চা আছে। সেরকম ভাবে আমাদের বোন ওই যে আরেকটি বন্ধু হয়ে যায় আর কি হসপিটালে, ওরও একই অবস্থা, তো ওরও তো বাচ্চা ওরকম। তো দুজনে মিলে যায়, গিয়ে দেখলো আইসিইউতে সব বাচ্চা, যার যেই বাচ্চাগুলো আগে হয়ে গেছে সেই বাচ্চাগুলো সবই দেখছি ওখানে মোটামুটি ঘুমাচ্ছে, কেউ কিন্তু জাগনা অবস্থায় নেই, কিন্তু কান্নার শব্দ আসছিল, পুরো বাচ্চার কান্নার। তো বেরিয়ে চলে আসে, বলে দিদি ভাই এবার ওখানে 2 মাস যে ছিলাম, এমন একটা পরিস্থিতি হয়ে যায় আমি বলে বোঝাতে পারবো না। হসপিটালে যারা বলে না যে কোনো আত্মা নেই, তারা পাগল, তারা কিচ্ছু জানে না। যদি কারোর জানার হয় হসপিটালে তোমরা চলে যাও। যদি আজকে তোমরা এরকম কেউ শুনে থাকো আমার দর্শক বন্ধুরা, যে ভূত প্রেত এসব আত্মা এসব জিনিস হসপিটালে, অনেকে আমাকে একজন বলেছিল, আমার নামটা মনে নেই, যে এত এত মানুষ ওখানে সুস্থ হচ্ছে, কিন্তু ভূত থাকলে তো সবাই পালিয়ে যেত। হ্যাঁ, অবশ্যই কথাটা ঠিক, যে ওখানে এত মানুষ সুস্থ হচ্ছে, এত মানুষ তো ওখানে মৃত্যুও বরণ করছে। প্রত্যেক দিন কত মানুষ হসপিটালে মরে তার ধারণা আছে? যেরকম ভূমিষ্ঠ হয় সেরকম মৃত্যুও হয়। আর হসপিটালে সব জায়গা তো খারাপ হয় না, হসপিটালে আইসিইউ রুম খারাপ হয়, বাথরুম খারাপ হয়, লিফট খারাপ হয়, সিঁড়ি খারাপ হয়, লাশ কাটা ঘর খারাপ হয়, হসপিটালে অনেক ফাঁকা জায়গা থাকে বাইরে অন্ধকার, সেই জায়গাগুলো খারাপ হয়। এবার আমাদের বোন বলছে দিদি ভাই আমি 2 মাস ছিলাম, তো আমার না একদম ভালো লাগতো না। আর আমার চোখের সামনে এরকম এরকম পেশেন্ট আসতো, যেগুলো না মানে সহ্য করার মতো না। বলছে দিদি ভাই একটা পেশেন্ট এসছে, মা, ওনার আগে 3টে সিজারে বাচ্চা হয়েছে। ভাবো, ডাক্তাররা সবসময় পেশেন্টকে বলে যে 1টা থেকে 2টোর বেশি সিজারে কিন্তু ডেলিভারি করা যায় না। বাচ্চা নেওয়াটা মায়ের জন্য বাচ্চার জন্য দুজনের জন্যই কিন্তু মারাত্মক ব্যাপার। হ্যাঁ, যদি নর্মালে হয় তাহলে সে 5টা 6টা বাচ্চা নিতে পারে, যদি নর্মালে হয়, সিজারে কোনো মতেই হয় না। আমাকে বোন বলছে দিদি ভাই রাতের বেলা আমরা সবাই বসে গল্প করছি, এবার যেহেতু উনি এতটা মাস ওখানে ছিল, ওখানে সবার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়, নিজের মতো হয়ে যায় না থাকতে থাকতে। এবার অনেকেই আসছে যারা সুস্থভাবে নর্মালি ডেলিভারি হচ্ছে, 2 দিন 3 দিন পর চলে যাচ্ছে, তাদের সাথে একটা ভালো রিলেশন হয়। দেন যাদের ওই বোনের মতো 7 মাসে 6 মাসে 5 মাসেও ডেলিভারি হয়ে যায়, তারা কিন্তু ওখানে থাকে। আমাদের বোন বলে দিদি ভাই এমন এমন বাচ্চা হয়েছে হাতের এই তালুর থেকেও ছোট। ভাবো, হাতের তালুর থেকেও ছোট বাচ্চা জন্ম হয়ে গেছে। তো তাদেরও আইসিইউতে রাখা হয়। এবার বোন বলছে আমরা বসে আছি, হঠাৎ হসপিটালে একটু খুব উত্তেজনা শুরু হয়ে গেল, মানে হট্টগোল হচ্ছে। আমরা সাথে সাথে বেরিয়ে আসলাম, দেখলাম একটা পেশেন্ট এসছে, একদম কাতরাচ্ছে, খুবই বাজে অবস্থা, মানে এই যায়। তো মানে ওনাকে দেখে ডাক্তার সাথে সাথে রেজাল্ট বলে দিল বাড়ির লোককে। বলছে এর আগে 3টে বাচ্চা যখন সিজারে হয়েছে, আবার একটা বাচ্চা, এর স্বামী কি মাতাল? তো বাড়ির লোক যথারীতি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তো ডাক্তার সাথে সাথে বলে দিল যে পেশেন্ট আর বাচ্চা দুটোকে আমরা বাঁচাতে পারবো না, তবুও আমরা তো ডাক্তার, আমরা চেষ্টা করছি, কারণ ওর অবস্থা মানে খুব বাজে। আর যে বউটি এসছে আমাদের বোন বলে দিদি ভাই মানে জানি না কোনো বস্তিতে হয়তো থাকে, বস্তি এলাকায়, কারণ শাড়িটা একদম নোংরা ছেঁড়া একটা শাড়ি পরে এসছে। আর বউটাকে দেখেও খুব একটা পরিষ্কার মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কাগজ টাগজ কোড়া এরকম টাইপের। তো বউটা সবে মাত্র মানে রুমে নিয়ে গেছে, লেবার রুমে, যেখানে বেবি হয় ওটা তো লেবার রুম বলে, লেবার রুমে নিয়ে গেছে। সাথে সাথে না বলছে যেরকম টায়ার বাস্ট করে ওরকম ভাবে বউটার পেট বাস্ট করে, বাচ্চা আর মা দুজনেই সাথে সাথে মারা যায়। আর ডাক্তার অলরেডি আগেই বলে দিয়েছে, ওরা ডাক্তার, ওরা বুঝবে না
ডাক্তার এমন তোমাকে দূর থেকে দেখে বলে দেবে যে ওর কি হয়েছে আর ও রিকভারি করে বাড়ি যাবে কিনা। এখনো কিন্তু ভালো ডাক্তার আছে, ঠিক আছে। এবার মারা গেছে। তো বলছে দিদি ভাই আমি দেখছি ওই বাচ্চাটার পেট থেকে ওর নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে গেছে। মানে ভাবো, বাচ্চাটা ওইটুকুনি বাচ্চা ছেলে ছিল। তা যাই হোক গেল। এবার বোন বলছে রাতের বেলা, তখন প্রায় 12:30 বাজে, রাতের বেলা আমরা বসে বসে গল্প করছি, ঘুম হয় না। আর বাচ্চাটা যেহেতু পাশে আইসিইউ রুমে আছে, তো মাঝে মাঝে আইসিইউ রুমে আমরা যাই, গিয়ে দেখে আসি। আর যার সাথে আমি গল্প করি ওরও বাচ্চাটা আমার বাচ্চার পাশেই একসঙ্গে থাকে, মানে দোলনার মধ্যে। তো বলছে বিশ্বাস করবে না, ওই আইসিইউ রুম থেকে প্রায় শুনি কান্নার শব্দ, প্রায় শুনি। এবার কোনো সময় গিয়ে দেখি সত্যি কারোর না কারোর ছোট বেবি কাঁদছে, আবার কোনো সময় গিয়ে দেখি যে সব শান্ত, একদম চুপচাপ, সব ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে। তো প্রায় এগুলো আমরা দেখছি, এবার বুঝে উঠতে পারি না। এবার আমার সাথে যে থাকে বান্ধবীটা, ও আমাকে বলল যে দেখ রুমা, রাত ভিতে এরকম চিৎকার চেঁচামেচি এরকম শব্দ হয়, যাবার দরকার নেই। তখন আমাদের বোন রুমা ও বলছে দেখ যদি না যাই, হতে পারে তোর বাচ্চা বা আমার বাচ্চা কাঁদছে, কাঁদতে কাঁদতে তো গলা শুকিয়ে যাবে। এবার ডাক্তাররা, যে নার্সরা কল্যাণী হসপিটালে, তারা বলেছিল যে যেহেতু বেস্ট মিল্ক তো খাওয়াতে হয়, তার জন্য মাকে যখন বাচ্চা কাঁদবে গিয়ে একটুখানি মিল্ক খাইয়ে আসবে। তো তারা সেটা করতো। এবার ভাবতো হয়তো আমাদের বাচ্চাই কাঁদছে, যাই ওকে একটুখানি খাইয়ে আসি, ওর হয়তো খিদেতে কাঁদছে। তো এরকম প্রায় হতো। এবার বোন বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, এবার আমি তোমাকে বলি, সেটা হচ্ছে আমাদের আইসিইউ রুম, তারপরে আমাদের ওয়ার্ড লেডিস, তারপরে একদম ওই যে সাইডে সেটা হচ্ছে একটা লেডিস টয়লেট। এবার লেডিস টয়লেটের কথা বলি, একটা বিশাল বড় জলের ড্রাম আছে। মানে আমি তোমাদের বলছি 20 লিটারের যে প্লাস্টিক জলের ড্রাম হয় না, বড় বড় 20 লিটারের, 20 লিটার না, সরি আমি ভুল বলছি, দেখবে বেশ বড় বড় প্লাস্টিকের জলের ড্রাম পাওয়া যায়, যেগুলোর মধ্যে রিজার্ভ করা হয়। তো ওরকম বড় বড় না ওখানে ড্রাম মতো আছে। ওর মধ্যে হয় কি, যত বাচ্চা থাকে তাদের না ওই ডাইপার যেগুলো হয় হাগিস, তো ওই ডাইপারগুলো ওখানে ফেলা হয়। তারপরে মাদেরও প্যাডস যেগুলো থাকে সেগুলো ওখানে ফেলা হয়, সব ওর মধ্যে ফেলা হয়। আমার বোন একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। তো সেটা বলছে যে দিদি ভাই আমরা নিজেরা দেখেছি কল্যাণী হাসপাতালে অনেক বাচ্চা শিশু যখন মারা যায়, তো এবার ধরো মাকে বলা হয় না সাথে সাথে। এবার মা যখন জ্ঞান আসলো, মাকে বললো তোমার বাচ্চার অবস্থা খুব একটা ভালো না, ওকে আইসিইউতে রাখা আছে, কিন্তু বাচ্চাটা হয়েছে মৃত, মারা গেছে বা হয়ে মারা গেছে, বাচ্চাটাকে কোনো জায়গায় রেখে দিয়েছে। এবার মায়ের সামনে ঠিক 10-15 মিনিট পর ওই মৃত বাচ্চাটাকে রাখা হয়। তো মা বলে যে সারা শব্দ নেই, ঘুমাচ্ছে বা কিছু। তো ডাক্তার বলে যে হ্যাঁ ওর তো শরীরের কন্ডিশন ভালো নেই, ও হয়তো ঘুমাচ্ছে বা কিছু, এরকম একটা ডাক্তাররা বলে। এবার বলার পর সেই মাকে ইঞ্জেকশন দেওয়া হয়, কারণ মায়ের তো শরীরের অবস্থা ভালো থাকে না, ঘুমানোর দরকার হয়। তো সেই বাচ্চাগুলোকে, যে বাচ্চাগুলো মারা যায়, আমাদের বোন বলছে দিদিভাই চোখের সামনে দেখি ওখানে না সাদা সাদা পলিথিন আছে, সাদা পলিথিনের মধ্যে কাপড় মুড়িয়ে বাচ্চাগুলোকে ভিতরে ভরে, মৃত বাচ্চাগুলোকে ভরে, সেইগুলোকে ওই যে ভিতরে হাগিস তারপর প্যাডস ফেলা হয় যেখানে বললাম ড্রাম, ওর ভিতরে বাচ্চাগুলোকে না ঢুকিয়ে রেখে দেয়। এবার রেখে দেওয়া হয় রাত বিরতে। এবার যখন সুইপার আসে তারা ওগুলোকে নিয়ে চলে যায়, ওখানটা আবার ক্লিন করে দেয়। বিষয়টা বোঝা গেল? এমন একটা চাঞ্চল্যকর তথ্য আমি এর আগে নিজে জানতাম না। এমন একটা বিষয় আজকে আমাদের বোন 2 মাস থেকে কল্যাণী হাসপাতালে ওর নিজের অভিজ্ঞতাও শেয়ার করে। সত্যি কথা বলতে আমি এই ঘটনাগুলো শুনতে আমার সারা শরীর কেঁপে ওঠে, যে কতটা মানে মর্মান্তিক আর কতটা ভয়ঙ্কর সত্য ঘটনা এগুলো ঘটে। আমরা কজন জানি বলো তো, এগুলো আমরা কজন জানি, সেটাই। আবার অনেকে না জানতে আবার অনেক কিছু জানে। তো যাই হোক, তো বোন বলে যে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, কদিন ধরে
রাতের বেলা ওই 12:30 বললাম, 12:30টার দিকে হঠাৎ করে বাচ্চার খুব চিৎকার পেরে কান্নার শব্দ শুনছি, উমা উমা করে, যেরকম বাচ্চারা কাঁদে, খুব ঘন ঘন কাঁদছে। তো আমি ওই পাশে যে মেয়েটা থাকে ওকে আমি বললাম, এই বাচ্চা কাঁদছে, কোথা দিয়ে বলো তো, এটা তো আইসিইউ রুম থেকে কাঁদছে না? তার আগে ওরা কিন্তু বাচ্চাগুলোকে যার যার মতো বাচ্চাদের মিল্ক খাইয়ে এসছে, ব্রেস্ট মিল্ক, ঠিক আছে। তো বলছে তো ঘুমিয়ে পড়েছে, সবে ফিরলাম, আমাদের বাচ্চা তো কাঁদছে না, চলো তো দেখি। এবার বোন বলছে যে আমার সাথে যে ছিল, মানে ওখানে থাকতো মেয়েটি, ওরও বাচ্চা হয়, বান্ধবীর মতো, বান্ধবী বলেই বলছি। তো ওই বান্ধবী আমাকে বলল যে আরে ছাড়ো না, যা হচ্ছে হচ্ছে, আমাদের বাচ্চারা তো ঘুমাচ্ছে, বেকার কেন এইসব তুমি করতে যাচ্ছ। তা আমাদের এই বোন বলে, দিদি ভাই, আমি যেহেতু নিজের চোখে একটা মা হয়ে আমি দেখেছি মৃত বাচ্চাগুলোকে ওই সাদা পলিথিনের মধ্যে মুড়িয়ে কাপড় দিয়ে জড়িয়ে ওর মধ্যে ঢুকিয়ে রেখে আসতে আমি নিজের চোখে দেখেছি। 2 মাস আমি ছিলাম হসপিটালে। আমি কি করে বলতো একটা মা হয়ে একটা বাচ্চার কান্না আমি সহ্য করব? আমার মনে একটা জিনিস আসছে যে হতে পারে তো ওই বাচ্চাটা মরেনি, হতে পারে বাচ্চাটা জীবিত হয়ে গেছে, ওর ভিতর ঢোকানো আছে, ও কাঁদছে বাঁচার জন্য, এইটা মনে করে ও ওর ওই বান্ধবীকে বলে। তখন বান্ধবী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো চলো। তো বোন বলছে, দিদি ভাই, আমি আর ও দুজনে মিলে যখন ওই বাথরুমের সামনে যাই, ওই যে লেডিস বাথরুমটা, বলছে বিশ্বাস করবে না, ওই বাথরুমের ওখান থেকে, মানে কি বলবো, যেখানটা রাখা ওই মানে ড্রামটা যার মধ্যে নোংরা ভর্তি, এবার ওই ড্রামটার সামনেই রয়েছে একটা জানালা, জানালাটা কিন্তু খোলা থাকে, কিন্তু গ্রিল কিরকম জানো তো, একটা হাত তুমি গলাতে পারবে না, 4টে আঙুল গলবে না, একদম জালি 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 গ্রিল দিয়ে আটকানো মোটা করে। বলছে মানে আমার সারা শরীর এখনই কাঁটা দিচ্ছে, আমি তোমাদের বলবো কি। আমাদের বোন বলছে, দিদি ভাই, আমি আর ও রাত্রেবেলা 12:30টার সময় দুজনে যাই, পুরো নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। যখন যাই তখন দেখলাম ওই ড্রাম থেকে একটা সাদা ধবধবে, ঠিক বিড়াল যেরকম হয় ঠিক বিড়ালের মতো কিছু ওই ড্রামটা দিয়ে লাফ মেরে জানলার ওখানটা উঠে ভ্যানিশ হয়ে গেল। এবার আমার বান্ধবী বলছে, এই বিড়াল ছিল তো, বিড়ালটা উঠে বাইরে চলে গেল, ইস বিড়াল এসছিল এই নোংরা করবে। তখন আমি ওকে সাথে সাথে বললাম, আরে বিড়াল বেরোবে কোথা দিয়ে, এমনিতে লেডিস ওয়ার্ড 3 তলার উপরে, ওকে 3 তলায়, তার মধ্যে 3 তলার উপর জানলায় এত ছোট ছোট গ্রিল করা, এত ছোট ছোট, যেখান থেকে 3টে আঙুল বলবে না, সেখান থেকে বিড়ালটা গেল কোথায়? বিড়ালটা গেল কোথায়? এটা একটা অবিশ্বাস্য জিনিস। আমাদের বোন বলে, দিদি ভাই, সেই দিনের পর থেকে আমার যে বাচ্চা ছিল, আমি ওকে আইসিইউ রুমে গিয়ে তাড়াতাড়ি খাবিয়ে দিয়ে আসতাম, আর যখন রাতের বেলা খুব কাঁদতো, আমি না ওই বেরিয়ে, এইদিকে আইসিইউ রুম, ডান দিকে, বা দিকে একদম বাথরুম, ফলে আমি বাথরুমের দিকে 2 মাস ছিলাম, আমি বেরোতাম না। তারপর বোন বলছে, দিদি ভাই, ওই সাদা বিড়ালের মতো দেখার পর আমার কি বলবো, শরীরে এত জ্বর, সেই জ্বর কোনো মতে কমে না। এবার ডাক্তার আসলো, ডাক্তার বললো যে এই জ্বর অবস্থায় যদি তোমার বাচ্চাকে তুমি দুধ খাওয়াও, তাহলে বাচ্চারও শরীরে এফেক্ট হবে, আর তুমি এখানে থেকে, তোমার যখন শরীর ঠিক হচ্ছে না, ডাক্তার তো তখন, ও তো পেশেন্ট না, ওকে তো দেখবে না। বোন বলছে আমি কদিনের জন্য ওখান থেকে বাড়ি চলে যাই, কদিনের জন্য আমার মা থাকতো ওখানে, আমি চলে যাই। আমি আসার পর ডাক্তার দেখাই, ওষুধ খাই, কিচ্ছু হয়নি। তারপরে সামনেই এক মসজিদে নিয়ে যাওয়া হয়, ওখানে নিয়ে গিয়ে ঝাড়ানো হয়, তারপরে কিন্তু বোন সুস্থ হয়। আর ওখানে বলে, ওই মসজিদের যে পীর বাবা ছিল, বোনকে বলছে, কি রে কোথায় গেছিলিস, হসপিটালে কি দেখেছিস তুই? ওটা তো বিড়াল ছিল না। বোন যখন সব বলে, বলছে ওটা বিড়াল ছিল না রে, ওটা তো বিড়ালের রূপে একটা আত্মা ছিল। ওই মরা বাচ্চাগুলো ওখানে থাকে তো, আর ওই সব নোংরা জিনিস থাকে তো, প্যাডস, হাগিস, বুঝতেই পারছো তো, নোংরা জিনিস তো, মানে নোংরার মধ্যে কিন্তু থাকে না। আর যেগুলো পিশাচ হয়, যেগুলো পিশাচ, ওরা তো সবসময় নরকেই বাস করে, নোংরা ওদের খুব প্রিয় জায়গা, ওরা নরকে থাকতে খুব ভালোবাসে। তো বোন এটা দেখেছিল। বোন বললো তারপরে আমি আবারও আসি,
হসপিটালে, কেন বাচ্চাকে দুধ খাওয়াতে হবে তো। আমি 2 দিন পর ফিরে আসি, মা দেখাশোনা করে, নার্সটা ছিল, ডাক্তার ছিল। তারপর আমি যখন হসপিটালে ছিলাম, ওই কল্যাণী হসপিটালে বলছে, দিদি তোমাকে আমি বলছি, আমার মা অত তো জানে না, বোঝে না। আমার মা মানে অতদিন ধরে রয়েছে তো স্নান করতো না। এবার একদিনকে আমার মা বললো, না কালকে সকাল সকালে স্নান করব। এবার মা স্নান করবে কোথায়, হসপিটালে না বাথরুমে ওরম ভাবে করা যায় না, আর বাথরুম বলছে এত নোংরা তুমি ধারণা করতে পারবে না। তো বোন বলছে আমার মা নিচে, বলছে আমরা যে 3 তলায় ছিলাম ওখান থেকে আবার সোজা ওই জানলাটা রয়েছে, যেই জানলাটা দিয়ে বিড়ালের কথা বললাম, ওই জানলাটা দিয়ে আবার লাশ কাটা ঘর দেখা যেত, যেখানে লাশ কাটাই হতো। বলছে আমার মা ওই লাশ কাটা ঘরের পেছনে গিয়ে কল 10 মিনিট পর পরই জল পড়তো, মানে অফুরন্ত জল। বলছে মা ওখানে গিয়ে একদিন সকালবেলা স্নান করছে। আর আমাদের রুমা বোন বলছে, দিদি ভাই 2 মাস যখন আমি ওখানে ছিলাম তো তো ওখানে যে গার্ড ছিল, সিকিউরিটি গার্ড গেটের, লিফটের, ওদের সাথে না মানে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। বলছে আমার হাজবেন্ডকে জামাই জামাই করতো, আমাকে মেয়ে বলে ডাকতো। আর এত ভালো, বয়স্ক একজন ছিলেন। তো সে আমার মাকে দেখে বলছে, ও মাসিমা আপনি কোথায় স্নান করতে গেছিলেন। মা ওই দিক থেকে আসতে দেখেছে। তখন আমার মা বলছে, ওই যে হলুদ বাড়িটা রয়েছে না ছোট মতো, ওর পেছনে কলে স্নান করছিলাম। ওখানটা তো একটু চাপা ধরনের দেয়াল রয়েছে, অতটা কেউ দেখতে পারবে না। তখন সিকিউরিটি গার্ড মাকে বলে, খবরদার ওখানে স্নান করতে যাবেন না, ওই জায়গাটা খারাপ জায়গা, ওটা তো লাশ কাটা হয়। ওখানে যারা লাশ কাটে পোস্টমর্টম রুমে, বলছে কেউ ভালো মুডে থাকে না, মদ খেয়ে গলা পর্যন্ত ডুবে থাকে, নাহলে পারে ওরা লাশ কাটাই ছাড়াই করতে পারবে না, ওরা মদ খাবেই। তো মা শোনার পর থেকে আর যেত না স্নান করতে, মা ওই বাথরুমের মধ্যেই নোংরার মধ্যে কোনো রকমে একটু ঢালতো গায়ে। এইবার বলছে, দিদি ভাই কল্যাণী হাসপাতালে যদি কারোর বিশ্বাস না হয় সে গিয়ে একবার খোঁজ নিতে পারে। এইটুকুনি তোমাদেরকে এত বড় কথা বললাম। তবে 7 বছর আগে কথা আমি বলছি, এখনের কথা না কিন্তু। বলছে দিদি ভাই লিফট রয়েছে তো কল্যাণী হাসপাতালে, ওই যে লিফট, বলছে ওই লিফট তুমি বিশ্বাস করবে না, দিনের বেলা ডক্টর ম্যাডাম, তারপরে নার্স, আয়া, পেশেন্টের বাড়ির লোক সবাই ওই চলাচল করবে। যেই রাত হবে, রাতের পর ওই 9টা-10টার দিক থেকে ওই লিফটে কেউ উঠবে না। ডাক্তাররা পর্যন্ত 3 তলায় যেত সিঁড়ি দিয়ে, আবার নামতো সিঁড়ি দিয়ে। আবার পেশেন্টের বাড়ির লোক, নার্স, আয়া, কেউ না, কেউ না, কেউ যাবে না। তো বোন এই জিনিসটা জানতো না। তো বোন একদিন কি করেছে, রাতের বেলা খাবার নেওয়ার জন্য, বোন বলছে কোনো একটা খাবারের দরকার হয়, বলছে আমি রাতের বেলা, মা তো নিচে ছিল, তা আমি ভাবলাম যাই মায়ের কাছে যাই। তো আমার সাথে ওই বান্ধবীটাও ছিল, আমরা দুজনে রাতের বেলা লিফটে করে নামছি। বলছে বিশ্বাস করবে না, লিফট আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর বলছে লিফট এরকম কোনো গেট নেই, মানে পুরোটাই টিনের বাক্সর মতো, মানে তুমি দম আটকে মারা যাবে ভিতরে। বলছে সেই চিৎকার চেঁচামেচি করে, আমার কাছে ফোন ছিল, মাকে ফোন করি, কোনো রকমে মা গিয়ে সিকিউরিটি গার্ডকে বলে, সেই তারপর সেই একটা মানে কেলেঙ্কারি অবস্থা। রাতের বেলা সেই লিফট খোলা হয়, তখন সিকিউরিটি গার্ড বলে যে এই লিফটে রাতের বেলা কেউ ওঠে না, লক্ষ্য করে দেখবে রাতের বেলা ডাক্তাররাও হেঁটে সিঁড়ি দিয়ে যায়, আবার সিঁড়ি দিয়ে নামে, কেউ ওঠে না। তখন ওই বোনের মা, তারপর ওই বান্ধবী সবাই তখন ওই যে সিকিউরিটি গার্ড ছিল তাকে তখন বলে, আচ্ছা দাদা কেন রাতের বেলা ডাক্তাররা এরকম এত সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে কেন ওঠে না। তখন বলছে না, রাতের বেলা ওঠে না এই কারণে, যদি রাতের বেলা কেউ লিফটে ওঠে তাহলে পারে না, লিফটের যখন গেটটা খোলে তখন তাকে ভিতরে একটা মেয়ে পড়ে আছে, মরে গেছে মেয়েটা, পড়ে আছে, কিন্তু কিছুক্ষণ দেখবে খোলা পর্যন্ত, জাস্ট পুরো গেটটা যখন ওপেন হয়ে যাবে দেখবে কিছু নেই। ডাক্তার যারা ছিল 7 বছর আগে, আমি জানি না এখন তারা বর্তমানে আছে কিনা, তারা খুব ভালো করে জানে যে কল্যাণী হাসপাতালে অ্যাকচুয়ালিও কি হয়। আমাদের বোন বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি ওখানে 2 মাসে যা যা শুনেছি, যা যা নিজের চোখে দেখেছি, তোমার ধারণাও হবে না। মানে হসপিটাল এতটাই ভয়ঙ্কর একটা নোংরা জায়গা।
তো বোঝাতে পারলাম তোমাদের। তো প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলো। এবার আমি যাব দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনায় আমাদের ফুটেজ আছে। আমাদের এক বোন, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে বহুদিন ধরে যুক্ত আছে। তার জীবনের পারিবারিক কিছু কারণ নিয়ে, তোমরা জানো যে আমি ফটো দেখি। আচ্ছা, এবার আমি বলি, আমি মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসি, তার বিনিময়ে কিন্তু আমার কোনো কিছু লাগে না। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে এসে বলে, দিদি ভাই আপনি কিছু লাগলে নেন। আমার খুব খারাপ লাগে। আমি তোমাদের উদ্দেশ্যে আজকে বললাম, কারণ আমি চাই না তোমরা এরকম কেউ বলো। আমার যদি টাকার দরকার হতো তাহলে আমি তোমাদের কাছ দিয়ে ডাইরেক্ট বলতাম যে দেখো আমি তোমাদের আগামী দিন বলতে পারবো, আমাকে তোমরা এই টাকা পে করতে হবে। কারণ এটা আমার কোনো ব্যবসা না, এটা আমার সত্যি ঈশ্বর প্রদত্ত একটা গড গিফটেড। আমি কোনোদিনও এই জিনিসটা করতে পারবো না, তাহলে এটা আমার কাছে হয়তো থাকবে না। এবার ঘটনাটা হচ্ছে, আমাদের বোন বলে, ও আমাকে অনেকগুলো ঘটনা শেয়ার করেছে, যদিও এত ঘটনার রেস আমি ওর ঘটনা এখনো পর্যন্ত একটাও শেয়ার করিনি, আজকে প্রথম করছি। বলছে আমি ডাউহিল গেছিলাম। 2018 যত সম্ভব ও আমাকে বলেছিল, সালটা আমার ঠিক মনে পড়ছে না। তো বলছে আমি ডাউহিল যাই আমার পরিবারকে নিয়ে। ডাউহিল যাওয়ার পর বিশ্বাস করবে না, কার্শিয়াং যাই, আমরা শিলিগুড়ি যাই, শিলিগুড়ি থেকে আমরা 3 ঘন্টা লাগে, আমরা চলে যাই হচ্ছে কার্শিয়াংয়ে যেতে 3 ঘন্টা লাগে। এবার ওখান থেকে বলছে আমরা হোটেল বুক করে গেছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। বলছে তুমি বিশ্বাস করবে না, আমি ডিরেক্ট ঘটনায় আসছি, বেশি কথা বাড়াবো না। বলছে তুমি বিশ্বাস করবে না, আমি বললাম যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে বললাম যে আমরা ডাউহিল ঘুরতে যাব। ড্রাইভার বললো ঠিক আছে। আর সেদিনকে বৃষ্টি হচ্ছে, ওখানে প্রায়শই মানে কোনো সময় রোদ, কোনো সময় মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, ঝিরঝির 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 করে পড়তে থাকে। তো ভালো ওয়েদার ছিল। তো ড্রাইভার বলল যে জলদি জলদি করেন, ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো আমরা বললাম ঠিক আছে। তো আমরা ডাউহিল গেলাম যখন, তখন কিন্তু ওই দুপুর বেলায়। বিশ্বাস করবে না, ডাউহিল একটা এমন জায়গা, তুমি যতই ভাবো যে তুমি নেবে বেশি দূর যাবে না, তোমাকে না ওই জঙ্গল, ওই যে রাস্তা পুরো একদম ঝোপঝাড়, পাইন গাছের ফরেস্ট, আর সরু রাস্তা, পাহাড়ি, মানে একটা ভয়ঙ্কর প্রকৃতি, এত ক্রিপি। আমাকে বলছে তুমি শোনা ফটোগুলো দেখো আর তুমি শেয়ার করো, মানে এতটা ভয়ঙ্কর জায়গা। কারা বলে ভাই ডাউহিলে কিছু নেই, ওখানে খুদ খুদ গাড়ির ড্রাইভার সে বলেছে। আমি বলছি তোমাদের শোনো। বলছে আমি ডাউহিলে যখন নামলাম, আমাদের সবাই ছিল, এবার যে যার মতো ফটো তুলছে, যে যার মতো ঘুরছে। আমি একা একা হাঁটতে ওই পাইন গাছের যে সরু রাস্তা, পুরো অন্ধকার ধুকুট করছে দিনের বেলা। আমি খুব সাহসী, আর আমার না অত ভয় লাগে না ভূত পেতের ওই সময়টা। আমি নিজের মতো নিজে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তো আমাকে ড্রাইভার চিৎকার করে বলল যে আরে ম্যাডাম, और मत जाइए, अभी वापस आओ, মানে এখানে আমি আর থাকতে পারবো না, যত তাড়াতাড়ি হোক এখান থেকে চলো। তো বলছে কি এই তো আসছি, জানো তো পর্যটক আমরা ঘুরতে গেলে কবে যাবো না যাবো, অত তাড়াতাড়ি তো আসতে চাই না। তো ও তো টাকা নিয়েছে, তো বলছে আসছি। আমাদের বোন বলে আমি যে কতটা চলে গেছি, বলছে তুমি বিশ্বাস করবে না, আমাদের যে গার্লস ওখানে স্কুলটা আছে, সেটা আমাদের ফটো পাঠিয়েছে। শুধু নিতে পারিনি, সেটা হচ্ছে ডাউহিলের যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল যে স্কুলটা আছে ছেলেদের, আর তার একদম সাইড থেকে চলে গেছে সেই হান্টেড চার্চ, ওখানে যেতে পারিনি। কারণ অনেকটা ওই যে গার্লস যে স্কুলটা আছে ওখান থেকে অনেকটা ঘুরে উঠতে হয়, পাহাড়ের তো একদম উপরে, আর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, মানে কি যে ভয়ঙ্কর জায়গা। বলছে আমি অনেকটা হেঁটে যাই, তো আমি দূর থেকে ওই যে স্কুলের পাশে চার্চের যে উপরের চূড়াটা, আমি ওখান থেকে দেখছি। আমাকে বলছে সোনাদি তুমি বিশ্বাস করবে না, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা ভয়ঙ্কর লাগছে। ওখানে কেউ না গেলে সে কখনো বলবে না যে হ্যাঁ আত্মার উপস্থিতি ওখানে আছে। কারণ
যখন রিটার্ন ওই ড্রাইভার অনেক চিৎকার চেঁচামেচি করে, বলছে রাত হয়ে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি বলছে মানে এত তাড়াতাড়ি অন্ধকার নেমে আসলো তুমি ধারণা করতে পারবে না, গা ঢাকা ঢাকা পুরো সন্ধ্যের মতো হয়ে গেছে। আমাদের এখানে যেরকম মানে 7টার সময় হয় না, ঠিক ওরকম হয়ে গেল। ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পুরো অন্ধকার হয়ে গেল, যেখানে আমরা দুপুরবেলা গেছি আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। বললো ওই সময় আমাদের ড্রাইভার বললো চলো 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 বাপাস চলো, ইয়া পার অন নেই অন নেই। হ্যাঁ, তো ওরাও তো আধা হিন্দি আধা বাংলাই বলে, আর আমি তো হিন্দি পারি না, তোমাদের সোনা দিদি ভাই তোমরা জানো, হে সোনা কিন্তু কেউ। তো বলছে কোনো রকমে আমরা গাড়িতে বসলাম, যখন গাড়িটা ঘুরিয়ে নিয়ে ওখান থেকে আসছে তখন আমি জিজ্ঞাসা করি, আমাদের বোন বলছে আচ্ছা এই যে দাউহিলে শুনতে পারি যে এখানে নাকি একটা ছেলের মাথা কাটা দেখা যায় ঘোরে, তারপর অনেক রকম অনেক কিছু শোনা যায়। তখন সে ড্রাইভার অর্ধেক রাস্তা পেরিয়ে এসে বলছে পুজো দিচ্ছে পুজো দিচ্ছে, জানি না কেন। তারপর ধূপ দেখিয়ে ওরা কিন্তু দেখবে, যদি পাহাড়ে যারা ঘুরতে গেছো তাদের এই অভিজ্ঞতা আছে, দেখবে ওরা কিন্তু মোড়ে মোড়ে কিছুটা মোড় ঘুরবে, কিছুটা ব্যাকে ব্যাকে গিয়ে না ওরা ধূপকাঠি ধরায়, জানি না কেন ধূপকাঠি ধরিয়ে ধরিয়ে না ঠাকুরকে দেখাবে আর গাড়ি চালায়, একটু সাইড করে স্লো করে ধূপ দেয়। এটা যারা গেছো হয়তো তোমরা জানবে। আমরা যখন গেছি আমরাও দেখেছি, দার্জিলিংয়ে আমি বহুবার গেছি, গ্যাংটক গেছি তখনও দেখেছি। যাই হোক, এবার আমাদের বোন যখন ড্রাইভারকে প্রশ্নগুলো করে তখন ড্রাইভার বলছে যে হ্যাঁ ইয়া পার হে, ইয়া পার আত্মা হে। মানে এখানে যে স্থানীয় লোক তারা বলে না। এর আগের ঘটনায় আমি তোমাদের বলেছি না, এক দাদা ভাই বলেছিল যে আমি স্থানীয় লোককে জিজ্ঞাসা করেছিলাম, বয়স্ক লোক, সেও বলেছিল যে হ্যাঁ এখানে খারাপ আত্মা আছে, কিন্তু যেহেতু এত লোকের মুখে এই জিনিসটা সবাই জেনে গেছে, যার জন্য বলে এগুলো ফেক। কারণ টুরিস্ট ওখানে যাচ্ছে না, ওখানে কেউ যাচ্ছে না বলে বলছে। সোনাদি তুমি বিশ্বাস করবে না, আমরা 2 ঘন্টার মতো ছিলাম, একটা লোক নেই, একটা লোক নেই, কেউ নেই, পুরো ফাঁকা, ধুধু করছে, পুরো ফাঁকা নিস্তব্ধ, পুরো পুরো শ্মশান। বলছে যেরকম প্রকৃতি সেরকম নেচার, সেরকম ওখানে প্রকৃতির সাউন্ড। বলে ভয় লাগতে তুমি বাধ্য ওখানে গেলে পারে, তুমি কিছু দেখতে হবে না, তোমার ভয় এমনিই লাগবে। তারপর ওই ড্রাইভার আমাদের বোনকে বলে যে জানেন ওই যে হান্টেড চার্চ, যেখানে বোন যেতে পারিনি, তার আগে তো ডেকে নেয়। তো বোন বলছে, ড্রাইভার বলে হান্টেড চার্চের ওখানে একটা স্কেলিটন আছে, মানে কঙ্কাল মেয়ের, তার মধ্যে একদম কাপড় জড়িয়ে ওখানে রাখা আছে। তো এইটা কজন জানো আমি জানি না, এটা আমাদের বোন বলে এটা অনেকে ওখানে গেছে, কিন্তু এই খোঁজটা আশা করি এর আগে কেউ দিতে পারেনি, কারণ স্থানীয় উনি ওইখানেই থাকে ড্রাইভার, ওই স্থানীয় ড্রাইভার বলে এটা কিন্তু পারমিশন ছাড়া কাউকে দেখতে দেয় না। হ্যাঁ, তাহলে কি করে দেখবে? ওখানে যদি তুমি, যারা ওখানে কর্তৃপক্ষ আছে, যারা পুরো অর্গানাইজ করে জায়গাটা, যদি তুমি তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারো যে আমি একবার দেখতে চাই, তারা যদি পারমিশন দেয় তাহলে তুমি দেখতে পারবে। ওখানে একটা মেয়ের কঙ্কাল আছে, যেটা কাপড়ে মোড়ানো, চার্জের মধ্যে রাখা রয়েছে, ভাবো চার্জের মধ্যে। তো যাই হোক, এই ঘটনাগুলো যখন জানায় তখন বোন মানে পুরো শকড। বোন বলছে আমি কি শুনছি, বলছে ওই যে নেপালি যে ছিল ড্রাইভার বলছে हाँ यहाँ पर आत्मा है, आत्मा दिखाई दिखाई जाता है, पर यहाँ का जो स्थानीय आदिवासी लोग है वो सब कुछ जानते हैं, लेकिन जो टूरिस्ट पार्टी आता है वो सबको नहीं बोलता है, बोलता है नहीं नहीं ये फेक है, ये न्यूज़ गलत है। ঠিক আছে, যদিও সরি তোমাদের কাছে, কেউ হেসো না, আমি জাস্ট চেষ্টা করলাম, ঠিক আছে, হিন্দি বলার, আমি হিন্দি একদমই পারি না। আচ্ছা, তো বোন বলছে যে তোমাকে আমি কতগুলো ফটো পাঠালাম, ফটোগুলো অবশ্যই তুমি দর্শক বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি সবার তো সামর্থ্য হয়ে ওঠে না দাউহিলের মতো জায়গায় যাওয়ার, অনেকটা এক্সপেন্সিভ তো। আর সব থেকে বড় কথা যাওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সময়। তার থেকে বড় কথা ওখানে যে হোটেল রিসর্ট রেস্টুরেন্টগুলো আছে সেগুলো একটু এক্সপেন্সিভ, যা যেতে কিন্তু বেশি টাকা লাগে না, কিন্তু তুমি গেলে তো দিনে দিন ফিরতে পারবে না, তোমাকে 1 দিন 2 দিন থাকতেই হবে, নাহলে শরীর আবার জবাব দিয়ে দেবে। তো যাই হোক, এবার তোমরা ফুটেজগুলো দেখো, চাও।
তো দর্শক বন্ধুরা, তোমরা আশা করি ফুটেজগুলো দেখলে। আজকে তোমাদের দুটো ঘটনা আমি শোনালাম, একদম বাস্তব ঘটনা। তোমাদের কেমন লাগলো? কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে? ফুটেজ তোমাদের শেয়ার করেছি, আশা করি তোমাদের দেখে একটু তো গা ছমছম করেছে, কারণ আমারও করছিল। মিথ্যা কথা বলবো না, যেই রাস্তাটা পুরো একদম কালো আর বড় বড় পাইন গাছ, অপুরন্ত একটা জায়গা। যদি কোনোদিন যাই, আমি বোনকে যোগাযোগ করেছি যাওয়ার জন্য। বোন বললো অবশ্যই, তো সব বলে দিয়েছে ডিটেলস। আমি শুধু গেলে তোমাদের জন্যই যাব, পুরো লাইভ করে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, আজকে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমার সাথে যোগাযোগ করো। যেরকম ভাবে তোমরা সাথে আছো সেরকম ভাবে থেকো। সবাইকে বলবো খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, বেশি করে জল খেও। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।